আসসালামু আলাইকুম। রবিউল ম্যাথ কেয়ারের পক্ষ থেকে আমি রবিউল ইসলাম তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। এখন আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অধ্যায় ২ নিয়ে আলোচনা করব। অধ্যায় ২ এ রয়েছে সেট ও ফাংশন। সেট ও ফাংশন ২টা পার্টে বিভক্ত। ২.১ এ সেট নিয়ে আলোচনা করা হয়েছে, ২.২ এ অন্বয় ফাংশন নিয়ে আলোচনা করা হয়েছে। আমার আজকে সেট ও ফাংশনের প্রথম ক্লাস। এই প্রথম পর্বে আমি ২.১ এর যত বেসিক জিনিস আছে সবগুলো নিয়ে আলোচনা করব। আর মনে রাখবা ২.১ এর বেসিকগুলো তুমি যদি বুঝে যাও ভালো করে, তাহলে ২.১ অনুশীলনীর প্রায় সকল অঙ্কই তুমি সমাধান করতে পারবা। ২-১টা অঙ্কে হয়তো আটকে যাবা। আর আমি বেসিক ক্লাসের পরে অবশ্যই ২.১ এর অনুশীলনী সমাধান করিয়ে দেব। পরবর্তীতে ২.২ ধরবো। তোমরা যদি মনোযোগ দাও তাহলে খুব সহজেই তোমরা বুঝতে পারবে। চলো আমরা শুরু করি। যেহেতু ২.১ এ সেট নিয়ে আলোচনা করা হয়েছে, তাহলে সেট কি সেটা আমাদের জানতে হবে। সেট হলো বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। মানে বিষয়টা এমন, ভালো করে খেয়াল করো। এখানে বাস্তব বা চিন্তা জগতের মানে বাস্তবে যেগুলো আছে সেগুলো নিয়েও সেট গঠন করা যায়, বাস্তবে নাই কিন্তু তুমি কল্পনা করতে পারো এমন জিনিস নিয়েও সেট গঠন করা যায়। কিন্তু সেটা একটা নির্দিষ্ট পদ্ধতিতে সেট গঠন করতে হয়। যে কোনোভাবে রাখলে সেটা সেট হবে না। কিভাবে গঠন করলে বা কিভাবে রাখলে সেট হবে সেটা আমরা শিখবো। কিন্তু তার আগে আমরা এখানে সুসংজ্ঞায়িত জিনিসটা কি সেটা আগে বোঝার চেষ্টা করি। দেখো, আমি যদি তোমাকে বলি তোমার ক্লাসের ভালো ১০ জন শিক্ষার্থীর নাম লিখো। তোমার ক্লাসের ভালো ১০ জন শিক্ষার্থীর নাম লিখো, আমি এটা বললাম। এখন তুমি বলো, এই যে আমি একটা প্রশ্ন তোমাদের করলাম, আমি যদি ১০ জনকে জিজ্ঞেস করি তো ১০ জনকে একই উত্তর দিবে? কখনোই না। আমার তো মনে হয় ১০ জন ১০ রকম উত্তর দিবে। কারণ আমি যখন বলবো যে ভালো ১০ জন শিক্ষার্থী, এই ভালো কিসে ভালো সেটা আমি কিন্তু বলিনি। এই ভালো লেখাপড়ায় ভালো হতে পারে, এই ভালো খেলাধুলায় ভালো হতে পারে, নাচে গানে যে কোনো দিক দিয়ে ভালো হতে পারে। তাই এই যে ভালোর কোনো ডেফিনেশন নাই। মানে ভালোর আমি শুধু ভালো বললে এটা কিন্তু সুসংজ্ঞায়িত কথা হয়নি, সুসংজ্ঞায়িত প্রশ্ন হয়নি। এর কারণে এটার আনসার একেকজন একেক রকম দিচ্ছে। যদি এটা সুসংজ্ঞায়িত হতো তাহলে সবাই একই আনসার দিত। আমি এই প্রশ্নটা যদি এমন করতাম যে তোমার ক্লাসের লেখাপড়াই ভালো এমন ১০ জন শিক্ষার্থীর নাম লিখো, তখন সবাই একই উত্তর দিত। তার ক্লাসের রোল অনুযায়ী ১০ জনের নাম লিখে দিত। তা এখানে এরকম এই জন্যই বলা হয়েছে সুসংজ্ঞায়িত হতে হবে। তুমি যেটার সেট গঠন করবা ওইটা যেন একেকজন একেক রকম না বোঝে। যেমন আমি ভালোর কথা জিজ্ঞেস করলাম, একেকজন একেক রকম উত্তর দিবে, কিন্তু সবার উত্তরই সঠিক, এটা হওয়া যাবে না। এই সুসংজ্ঞায়িত বলতে এটাই বোঝানো হয়েছে। কিন্তু এই সুসংজ্ঞায়িত কি এটা যদি নাও জানো, তোমার সেট শিখতে কোনো সমস্যাই হবে না। এটা সংজ্ঞা না জানলেও সেটে কোনো সমস্যা হয় না। তারপরেও যদি কখনো ২ মার্কের জন্য আসে এই জন্য মুখস্থ করে রেখে দিবা। এখন দেখো, সেটের যে কোনো কিছু নেই মূলত সেট বানানো যায়। সেট প্রকাশ করার কিছু পদ্ধতি আছে। সেট প্রকাশ করার ২ টা পদ্ধতি আছে, সেটা আমরা পরে শিখব। কিন্তু সেটের মধ্যে যে সংখ্যাগুলো বা আমরা যদি কারো নামের সেট গঠন করি, নামগুলো বা ABCD নিয়ে যদি সেট গঠন করি, এগুলোকে আমরা বলি হলো উপাদান। এগুলোকে বলা হয় সেটের উপাদান। যেমন আমি যদি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এদেরকে ঘিরে দেই, তখন আমরা এটাকে বলবো একটা সেট। এটাও একটা সেট। এই সেটের উপাদানগুলো হচ্ছে 1, 2, 3 আর এই সেটের উপাদানগুলো হলো ABCD। কিন্তু এখানে এই সেটগুলোর নাম যখন আমরা নামকরণ করি তখন বড় হাতের ABCD দিয়ে নামকরণ করি। যেমন এই সেটটার নাম আমি দিলাম হলো A, এর উপাদানগুলো হলো ১, ২, ৩। এই উপাদানগুলো কিভাবে প্রকাশ করা হয়? দেখো, 1 যে A এর উপাদান এটা প্রকাশ করতে হয় এভাবে, দেখো এইভাবে প্রকাশ করা হয়। যেমন 1 A এর উপাদান, আমি ইচ্ছা করলে 2 A এর উপাদান এভাবে লিখতে পারি, বা AB এর উপাদান, AB এর উপাদান এটা এভাবে প্রকাশ করা যায়। মানে এটা পড়ার সময় তুমি এভাবে লিখতে পারো 1 belongs to A বা 1 element of A। যাই পড়ো না কেন, পড়লে একটা পড়লেই হয়। আমরা সাধারণত এটাই বেশি পড়বো, 1 belongs to A। আর মনে রাখবা এই পাশেরটা এই পাশেরটার উপাদান হয়, মানে এটা এটার উপাদান হবে, এটা মনে রেখো। তো এখানে আমরা সেট কিভাবে প্রকাশ করা যায়, ২ টা পদ্ধতি আছে সেট প্রকাশের, সেই পদ্ধতি ২ টা একটু শিখে নেই। দেখো, সেট প্রকাশের প্রধান ২ টা পদ্ধতি আছে, তার মধ্যে প্রথম পদ্ধতিটা হলো তালিকা পদ্ধতি বা রোস্টার মেথড বা টেবুলার মেথড, তুমি যাই বলো না কেন এই নামগুলো মনে রাখবা। কারণ অনেক সময় এইগুলা দিয়ে প্রশ্ন আসে, সরাসরি তালিকা পদ্ধতির কথা বলবে না, এগুলো দিয়ে দিবে। এজন্য এগুলো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। দেখো, তালিকা পদ্ধতিটা মূলত কি? এই পদ্ধতিতে কি করা হয়, সেটের সকল উপাদানগুলোকে সরাসরি লিখে দেওয়া হয়, একেবারে সরাসরি এগুলো উল্লেখ করা হয়। তখন এই পদ্ধতিটাকে আমরা বলি হলো তালিকা পদ্ধতি। যেমন আমি যদি এই যে 1, 2, 3 এই যে সেটের উপাদানগুলো সরাসরি এখানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর কমা দিয়ে দিয়ে আলাদা করে দিলাম, তখন এই পদ্ধতিটাকে আমরা বলবো হচ্ছে তালিকা পদ্ধতি। মনে রাখবা, এই সেটের উপাদান আছে এখানে কয়টা? ৩টা, ১, ২ এবং ৩। এই সেটের নাম মনে করো হলো A। আমরা যদি কখনো তোমাকে বলি A এর উপাদান সংখ্যা কয়টা, তুমি তো বলতেই পারবা ১, ২, ৩। কিন্তু সরাসরি তোমাকে জিজ্ঞেস করবে না যে A এর উপাদান সংখ্যা কয়টা,
তোমাকে এইভাবে জিজ্ঞেস করবে যে নাম্বার অফ এ সমান কত। এটা দিয়ে বোঝা হলো নাম্বার অফ এ, মানে এর উপাদান সংখ্যা কত সেটা তুমি এখানে লিখবা। তো এর উপাদান সংখ্যা এখানে কয়টা? একটা, দুইটা, তিনটা, তাহলে এখানে তুমি 3 লিখবা। মনে রাখবা নাম্বার অফ এ দিয়ে একটা সংখ্যা বোঝায়, সেই সংখ্যাটা কি? এর উপাদান সংখ্যা কতগুলো সেটা। এই পদ্ধতিতে যখন আমরা লিখবো তখন এই যে উপাদান সংখ্যা যখন বেশি থাকবে তখন অবশ্যই কমা দিয়ে দিয়ে আলাদা করতে হবে। আরেকটা জিনিস মনে রাখবা, কখনো যদি একই উপাদান একাধিকবার থাকে, যেমন ওই 2 মনে করো 2 বার আছে, তা এটা লিখবো না আমরা, কারণ এটা আর এটার মধ্যে কোনো পার্থক্য নাই, এই দুটো একই অর্থ প্রকাশ করে। তা একই উপাদান আমরা একাধিকবার না লিখে একই উপাদান কি করব? একবার লিখবো। কখনো যদি এমসিকিউতে এরকম থাকে এবং এটা থাকে, তখন এটা আমরা বেশি গ্রহণ করব, এটা বাদ দিয়ে এটাকে উত্তর হিসাবে নিব। এজন্য মনে রাখবা, কখনো উপাদান যদি রিপিট হয় আমরা সেটাকে একবার লিখব। তা এইভাবে যখন সরাসরি সুনির্দিষ্ট করে উপাদানগুলো আমরা কমা দিয়ে দিয়ে আলাদা করি, তখন সেটাকে আমরা বলবো হলো তালিকা পদ্ধতি। এখন দেখো গঠন পদ্ধতি কি। সেট গঠন পদ্ধতি বা সেট বিল্ডার মেথড কি? দেখো বিল্ডার মেথড হলো, এর আগের সেটটার কথাই চিন্তা করি। আগের সেটটা তালিকা পদ্ধতিতে আমরা কি লিখেছিলাম? 1 2 3। তা এই যে সেটের উপাদানগুলো দেখো এখানে 1 2 3 না, তো এই 1 2 3 এর তো কিছু বৈশিষ্ট্য বা ধর্ম আছে, তাই না? আমি যদি কখনো এই সংখ্যাগুলোর বৈশিষ্ট্য বা ধর্ম ব্যবহার করে আমি কোনো সেটের মধ্যে উপস্থাপন করি, তখন সেটাকে বলা হবে হচ্ছে এই সেটের গঠন পদ্ধতি বা সেট গঠন পদ্ধতি। সেটা কিভাবে করা হয় দেখো। মনে করো এই সেটটাকে আমি গঠন পদ্ধতিতে প্রকাশ করতে চাই, তাহলে আমি এই সেটটা এর নাম লিখে দিলাম। এখন আমি সরাসরি 1 2 3 লিখবো না, সংখ্যাগুলো সরাসরি লিখবো না। আমি কি করব? আমি দেখব যে 1 2 3 আসলে কে, এই সংখ্যাগুলো কোত্থেকে আসে, এর বৈশিষ্ট্য বা ধর্ম কি। তুমি দেখতো 1 2 3 কোন সেটের মধ্যে আছে? এন এর মধ্যে না? এন এর মধ্যে কারা কারা থাকে? সকল স্বাভাবিক সংখ্যা থাকে, একেবারে অসীম পর্যন্ত চলবে। এটাকে ন্যাচারাল নাম্বার বলা হয় বা স্বাভাবিক সংখ্যা বলা হয়। তাহলে মনে রাখবা যে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার মধ্যে কারা থাকে? 1 থেকে শুরু করে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা। তা এই যে 1 2 3 এগুলো কি ন্যাচারাল নাম্বারের ভিতর আছে না? তাহলে আমরা কি করি, যখন এটাকে গঠন পদ্ধতিতে প্রকাশ করি তখন একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই সেটের একটা চলক ধরে নেই। প্রত্যেকটা সেটের একটা চলক তোমাকে ধরে নিতে হবে যদি গঠন পদ্ধতিতে তুমি প্রকাশ করতে চাও। সেই চলক হতে পারে এক্স, ওয়াই, যে কোনো কিছু হতে পারে। তো আমি সেটটার চলক হিসাবে এক্স কে ধরে নিলাম। মানে এর উপাদান কে? এর উপাদান হলো এক্স। এখন এক্স এর মান কি কি হবে সেটা আমরা এখানে প্রকাশ করব। দেখো এই যে যে চিহ্নটা আমি এখানে দিয়েছি এটাকে বলা হয় সাজ দ্যাট চিহ্ন। দেখো সাজ দ্যাট বা এরূপ, এরূপ বা যেন, তুমি যাই পড়ো না কেন এটাই হবে। আর এটা তোমার পড়ে তো শোনানো লাগবে না, তুমি শুধু নিজে বুঝতে পারলে হয়েছে অঙ্ক করার সময়। দেখো এই সাজ দ্যাট চিহ্ন দিয়ে কি বোঝায়, মানে এই সেটের চলক হলো এক্স, এক্স এরূপ। দেখো এক্স এরূপ কি রূপ? এক্স হলো স্বাভাবিক সংখ্যা। এখন দেখো আমি যদি এখানেই শেষ করি তাহলে তো আর হলো না, কারণ এক্স স্বাভাবিক সংখ্যা হলে তো এখানে সকল স্বাভাবিক সংখ্যা চলে আসতো, কিন্তু এখানে আসছে তো মাত্র 1 2 3। তাহলে আমাকে আরো ক্লিয়ার করতে হবে এটা। তার জন্য কি করতে হবে? এক্স স্বাভাবিক সংখ্যা ঠিক আছে, এবং ওই এক্স এর মান 3 এর থেকে ছোট অথবা 3 এর সমান। মনে রাখবা এই চিহ্ন দিয়ে বোঝাই ছোট অথবা সমান, মানে এরকম যদি থাকে মনে রাখবা এ বি এর সমান হলেও চলবে, এ বি এর থেকে ছোট হলেও চলবে। মানে এই চিহ্ন যদি থাকে, নিচের সমান চিহ্ন যদি থাকে, আর সমান চিহ্ন না থাকলে তখন বোঝাই এ অবশ্যই বি এর থেকে ছোট হবে। আর সমান চিহ্ন থাকলে এ বি এর সমানও হতে পারবে, ছোট হতে পারবে, এটা কিন্তু মনে রেখো। তাহলে আমি যদি এখানে এক্স স্মলার দেন অর ইকুয়াল টু 3 না দিই, স্মলার দেন 4 দিতাম, তাতেও কিন্তু সমস্যা ছিল না, এটাও কিন্তু হতো। তো এখানে দেখো তো আমি যা লিখেছি, এবার একটু বোঝার চেষ্টা করো ভালো করে। আমি একটা সেট লিখছি, তার উপাদানগুলো হলো এক্স। এখন এক্স কেমন হবে? মানে এই যে এক্স যে চলক হিসাবে আছে, এই চলকের মান কি কি হবে? এই চলকটার মান হবে হলো স্বাভাবিক সংখ্যা। তখন আমি দেখবো স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে, স্বাভাবিক সংখ্যার মধ্যে আছে 1 2 3 4 5 6 7 এগুলো আছে, কিন্তু এখানে তো আছে 1 2 3, আমার তো 1 2 3 বোঝাতে হবে। মনে করো এই সেটটাই যেহেতু আমি প্রকাশ করতেছি, তখন আমি বলছি যে হ্যাঁ স্বাভাবিক সংখ্যা, কিন্তু সেই স্বাভাবিক সংখ্যাগুলো কেমন হবে? 3 এর থেকে ছোট অথবা 3 এর সমান। তা 3 এর থেকে ছোট অথবা 3 এর থেকে সমান, 3 এর সমান স্বাভাবিক সংখ্যা আছে শুধু 1 2 3, এই তিনটা। তাহলে এটা দিয়ে আর এটা দিয়ে একই জিনিস প্রকাশ করা হচ্ছে। এখানে সরাসরি তালিকা করে দেওয়া হয়েছে সংখ্যাগুলোর, আর এখানে সরাসরি তালিকা করে না দিয়ে এই সংখ্যাগুলোর বৈশিষ্ট্য বা ধর্ম ব্যবহার করে আমি এটা রেখেছি। এই জন্য এটাকে বলা হয় সেটের বিল্ডার মেথড বা গঠন পদ্ধতি। আমাদের তালিকা পদ্ধতি দিয়ে দিবে, গঠন পদ্ধতি বের করতে হবে, আবার গঠন পদ্ধতি দিয়ে দিবে, তালিকা পদ্ধতি বের করতে হবে। এগুলো আমাদের করা লাগবে। এখন দেখো আমরা দুটো অঙ্ক করি, দেখো তাহলে বুঝতে একটু সুবিধা হবে। এই উদাহরণ 1 এর মধ্যে আমাদের একটা তালিকা পদ্ধতিতে সেট দিয়ে দিছে যার উপাদান হলো 4টা, 7 14 21 28। এখন বলছে সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো।
এটা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করার জন্য আমি আগে সংখ্যাগুলো নিয়ে একটু চিন্তা করবো যে সংখ্যাগুলো কি। দেখো তো 7, 14, 21, 28, মনে হচ্ছে না এটা 7-এর গুণিতক? 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, এভাবে চলতেছে না? বুঝাই যাচ্ছে যে এটা 7-এর গুণিতক। আর 7-এর গুণিতক এই সংখ্যাগুলো কেমন? এখানে স্বাভাবিক সংখ্যা না, দেখো তো ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এখানে আমি এভাবে প্রথমে লিখতে পারতাম। তুমি যদি সুন্দর করে লিখতে চাও তাহলে এখানে লিখতে পারবো যে এ এর উপাদানগুলো, মানে এ সেটের উপাদানগুলো হলো এটা না, 7, 14, 21, 28। এখন সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা, তাহলে সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা এবং 28 অপেক্ষা বড় নয় এরূপ 7-এর গুণিতক। দেখো আমি আমার মতো করে লিখেছি, তুমি তোমার মতো লিখবা যদি তুমি শুধু বুঝাতে পারো যে সংখ্যাগুলো 7-এর গুণিতক এবং 28-এর সমান অথবা 28 থেকে ছোট। মনে রাখবা আমি এখানে বলছি 28 অপেক্ষা বড় নয়, তার মানে 28 পর্যন্ত যাবে, 28-এর বেশি হবে না। 28-এর বড় নয় বলতে এটা এই চিহ্ন বোঝায়, মনে রাখবা। মানে এটা সমানও হতে পারবে, ছোট হতে পারবে, কিন্তু বড় হতে পারবে না। বড় নয় মানে এটা। দেখো আমি ইচ্ছে করলে কিন্তু এই যে এভাবেও লিখতে পারি। x হলো সেটের চলক, x হলো বিলংস টু n, মানে x n এর উপাদান, মানে x স্বাভাবিক সংখ্যা, এভাবেও লেখা যায়। আমি আগেরটার মধ্যে x স্বাভাবিক সংখ্যা সরাসরি লিখেছিলাম, এখানে কিন্তু সরাসরি লিখলাম না, এখানে বললাম x হলো n এর উপাদান। সাজ দ্যাট, এখন কেমন n এর উপাদান? x হলো 7-এর গুণিতক, 7-এর গুণিতক, এবং x হলো 28-এর সমান অথবা 28 থেকে ছোট। তাহলে এই গঠন পদ্ধতি হয়ে গেছে। এখন আমরা একটা তালিকা পদ্ধতি প্রকাশ করি। দেখো গঠন পদ্ধতিতে দেওয়া আছে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করবো আমরা। আগে একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হলো দেখো গুণিতক কিন্তু অসীম হয়, 7-এর গুণিতক অসীম পর্যন্ত চলতে থাকে, এই জন্য কিন্তু সীমানা দেওয়া বাধ্যতামূলক। ওই যে 28-এর ছোট অথবা সমান দিয়েছি, কিন্তু এখানে বলছে গুণনীয়ক। গুণনীয়ক কিন্তু নির্দিষ্ট, এটা অসীম সংখ্যক হয় না। তো এখানে 28-এর গুণনীয়ক বের করে তাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে দিব। তো এখানে 28-এর গুণনীয়ক বের করা খুবই সহজ। তুমি 28-কে 1 গুণ 28 লিখতে পারো। এবার 2 গুণ কি 14 লেখা যায়। 3 গুণ কোন সংখ্যা আছে যেটা দিলে 28 হয়? হবে না। 4 7 28, 4 7 28 হবে আবার, আর যায় না, আর কোন সংখ্যা দিয়ে হয় না। তাহলে এবার আমরা লিখতে পারি যে 28-এর গুণনীয়ক 1, 2, 4, 7, 14, 28। দেখো এই দিক দিয়ে সেই দিক দিয়ে চলে যাবে, 1 2 4 7 14 28 এভাবে লিখে দেবো। এবার তাহলে আমরা লিখতে পারি, সুতরাং এই সেটটা হবে হলো 1, 2, 4, 7, 14, 28। তাহলে এটা তালিকা পদ্ধতি। তো এইভাবে গঠন পদ্ধতি দেওয়া থাকলে তুমি তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারবা, আবার তালিকা পদ্ধতি দেওয়া থাকলে গঠন পদ্ধতিতেও প্রকাশ করা যায়। এখন দেখো আমরা এখন দেখব সেটের প্রকারভেদ। দেখো সেট প্রধানত 3 প্রকার। প্রথম প্রকার হলো সসীম সেট, এরপরে আছে অসীম সেট, আরেকটা হলো ফাঁকা সেট। সসীম সেটের সমর্থক শব্দ হলো শান্ত সেট, আবার অসীমের সমর্থক হলো অনন্ত সেট, আর ফাঁকা সেট একাই। এখন সসীম সেট বা শান্ত সেট বলতে কি বোঝায়? যদি কোনো সেটের উপাদান সংখ্যা গণনা করা যায় বা নির্দিষ্ট সংখ্যক হয়, তখন সেই সেটকে আমরা বলবো হলো সসীম সেট। যেমন আমি যদি বলি এ সেটের উপাদান হলো a, b, c, এটা একটা নির্দিষ্ট উপাদান। দেখো 3টা উপাদান আছে এখানে। বা আমি এভাবে লিখলাম যে b একটা সেট যার উপাদান হলো 1 2 3 4 5 ডট 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 100, এখানে শেষ। তো বুঝাই যাচ্ছে যে এখানে উপাদান সংখ্যা আছে মোট 100টা, 1 2 3 4 5 এভাবে চলবে কত পর্যন্ত? 100 পর্যন্ত। তো এখানে উপাদান সংখ্যা কিন্তু নির্দিষ্ট, এটা কিন্তু গণনা করা যাচ্ছে। তাহলে এটাকেও আমরা বলবো সসীম সেট। এখন দেখো সসীম সেটের নাম্বার বের করা যায়। আমি বলছিলাম না এই সেটের উপাদান সংখ্যা কয়টা? 3টা। এটাকে কিভাবে প্রকাশ করা হয়? নাম্বার অফ এ, মানে এ এর উপাদান সংখ্যা এভাবে লিখবে নাম্বার অফ এ। এখানে নাম্বার অফ এ কত? 3টা আছে। তাহলে নাম্বার অফ বি কত হবে বলো? নাম্বার অফ বি কত? কতগুলো উপাদান এখানে আছে? 100টা। তাহলে 100। মনে রাখবা নাম্বার অফ এ কিন্তু কোনো সেট না, নাম্বার অফ এ হলো একটা সংখ্যা। কোন সংখ্যা? এ এর উপাদান সংখ্যা যা সেটা। এবার দেখো অসীম বা অনন্ত সেট। এই সেটের উপাদান কিন্তু নির্দিষ্ট না, অসীম সংখ্যক উপাদান থাকে এখানে। আমি যদি ডট ডট দিয়ে আর কোনো শেষ না করি, শেষে সংখ্যা কত আছে এটা যদি আমরা না বসাই, তাহলে বুঝে নিব আমরা যে এটা চলমান, অসীম পর্যন্ত চলবে। এখানে কতগুলো সংখ্যা আছে এটা কখনোই বলা সম্ভব না। তাহলে এটাকে বলা হবে হচ্ছে অসীম বা অনন্ত সেট। এই অসীম বা অনন্ত সেটের নাম্বার মানে সংখ্যা বের করা যায় না, এটা গণনা করা যাবে না। তুমি গুণে বলতে পারবা না কয়টা আছে এখানে। মনে রাখবা তোমাদের আমি কয়েকটা সেট লিখে দিই। ন্যাচারাল নাম্বার এন এর মধ্যে আছে 1 2 3 4 5 সকল পূর্ণ সংখ্যা। আর যদি কখনো জেড দেয় এটাকে বলা হয় পূর্ণ সংখ্যা সেট, শুধু ধনাত্মক পূর্ণ সংখ্যা না। এটা 0 +-1 +-2
+-3 এইভাবে চলতে থাকবে, এভাবে চলমান অসীম পর্যন্ত। মনে রাখবা +-1 দিয়ে বোঝানো হয় যদি কখনো +1 -1 দুইটাই থাকে, তখন আমরা এইভাবে দুইটা আলাদা করে না লিখে একসাথে +-1 লিখতে পারি। এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই। তার মানে বুঝতেই পারতেছো যে এখানে +-1 দিয়ে +1 -1 দুইটা জিনিসকে বোঝানো হচ্ছে, একসাথে আমরা এইভাবে লিখতে পারি। তো এখানে যদি কখনো z দেয় তাহলে z মানে হলো এটা, আর যদি কখনো z+ দেয়, উপরে যদি প্লাস থাকে তাহলে শুধুমাত্র ধনাত্মক যে পূর্ণ সংখ্যাগুলো সেটা হবে। মানে এই z+ দিয়ে এটাকেই বোঝানো হয়, ন্যাচারাল নাম্বারকে, আর z- দিলে ঋণাত্মক সংখ্যা বোঝানো হয়। কখনো যদি অঋণাত্মক সংখ্যার সেট বলে, অঋণাত্মক, তাহলে শূন্য সহ, দেখো শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা মিলে যেটা হয় সেটাকে বলা হয় অঋণাত্মক সংখ্যা। আর এই সকল সংখ্যা দেখো আরো কিউ আছে, মূলদ সংখ্যার সেট, মানে যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাদেরকে বলা হয় মূলদ সংখ্যা। এখন এটা দিয়ে আসলে মানুষ বুঝতে পারে না যে মূলদ সংখ্যা কোনগুলো বা অমূলদ সংখ্যা কোনগুলো। আমি তোমাদের একদম সহজ হিসাব বলে দেই, যে সকল সংখ্যা দশমিকের পরে কখনোই শেষ হয় না, আবার নির্দিষ্ট করে বলাও যায় না এর পরে কোন সংখ্যাটা আসবে, মানে দশমিকের পর উল্টাপাল্টা আসতে থাকে। যেমন যদি কখনো 2.333333 এমনি চলতেই থাকে অসীম পর্যন্ত, এটা কিন্তু আমি জানি যে এরপরে কি হবে, মানে এটা আমার জানা আছে এরপরে কি হবে, তাহলে এটা কিন্তু অমূলদ সংখ্যা হবে না, এটা মূলদ সংখ্যার মধ্যেই পড়বে। অমূলদ সংখ্যা হবে শুধুমাত্র যখন দশমিকের পর শেষও হবে না এবং উল্টাপাল্টা আসবে। যেমন তুমি পায়ের মান আমরা যেটা জানি 3.14159, এভাবে চলতে থাকে, দেখবে যে এরপরে কি আসবে তারপরে কি আসবে, এটা যদি কারো মুখস্থ থাকে তাহলে সে বলতে পারবে, কিন্তু এমনি দেখে বলা যায় না এরপরে কি হবে। তাহলে এই সংখ্যাগুলোকে বলা হবে হলো অমূলদ সংখ্যা। তো মনে রাখবা এই ধরনের সংখ্যা বাদে আর যত সংখ্যা আছে সেটা যদি বাস্তব হয় সবাই কি হবে, মূলদ সংখ্যার মধ্যে থাকবে। এখন মূলদ সংখ্যা দিয়ে প্রশ্ন তোমাদের একেবারে আসে না বললেই চলে, তারপর আমি বলে দিলাম আর কি কি হলো সকল মূলদ সংখ্যা। আর একটা জিনিস, এই সকল সংখ্যা মনে করে পূর্ণ সংখ্যা, ধনাত্মক, ঋণাত্মক, জিরো, ভগ্নাংশ, মূলদ, অমূলদ সব মিলে যে সেটটা হয় সেটাকে বলা হয় রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা সেট। এটা এভাবে লেখা হয়, কিন্তু আমি এভাবে লিখতে পারি না, আমি শুধু আর লিখবো, তোমরা ভুল ধরো না এখানে, আমি শুধুমাত্র আর লিখবো, শুধু আর লিখলেও নাম্বার পেয়ে যাবা, স্যারেরা বুঝে নিবে যে এটা রিয়েল নাম্বার বোঝানো হয়েছে। এখন দেখো এই রিয়েল নাম্বারের মধ্যে কি থাকে, সকল বাস্তব সংখ্যা, সকল বাস্তব সংখ্যা মানে বাস্তব জগতে যত সংখ্যা আছে তোমার পরিচিত সবই এই সেটের সদস্য হবে। তার মানে আমি যতগুলো সেট এখানে বললাম সবার থেকে বড় সেট হলো এটা। তা এখানেও উপাদান সংখ্যা গণনা করা যাবে না, এখানেও উপাদান গণনা করা যায় না, এখানে উপাদান গণনা করা যায় না, কোনোটার মধ্যেই উপাদান গণনা করা যায় না। তার মানে আমি এখানে যে সেটগুলোর কথা বলেছি সকল সেটগুলাই এক একটা অসীম সেট, এটা তোমরা মনে রাখবা। এরপরে আসি ফাঁকা সেট, নাম দেখেই বোঝা যাচ্ছে বেচারা ফাঁকা থাকবে, এর মধ্যে কিছু থাকবে না, এই যে এরকম থাকবে ফাঁকা সেট, কোনো উপাদানই নাই এর মধ্যে, খালি পড়ে আছে। তো এগুলোকে কিভাবে প্রকাশ করা হয়, ফাঁকা সেটকে যেমন দেখো এটাকে এ একটা সেটের নাম আমরা দিচ্ছি, এই সেটের নামে, এই সেটের নাম বি, এই যে এই সেটের নাম এন ন্যাচারাল নাম্বার, মূলদ সংখ্যার সেটকে আমরা কিউ দিয়ে প্রকাশ করি, বাস্তব সংখ্যার সেটকে আমরা আর দিয়ে প্রকাশ করি, পূর্ণ সংখ্যার সেটকে আমরা জেড দিয়ে প্রকাশ করি। তাহলে এই ফাঁকা সেটকে আমরা কি দিয়ে প্রকাশ করা, ফাঁকা সেটকে এই প্রতীক দিয়ে প্রকাশ করা হয়, এটা ফাই বলে, এই ফাই দিয়ে ফাঁকা সেটকে প্রকাশ করা হয়। এটা একটা বিভ্রান্তিকর প্রশ্ন এমসিকিউ এ আসে, তোমরা বেশিরভাগ ক্ষেত্রে ভুল করো, সেটা হলো তোমাকে জিজ্ঞেস করা হবে নিচের কোনটি ফাঁকা সেট। আর তো অনেকে আছে দেখো অপশনের মধ্যে এটাও থাকে আবার এটাও থাকে, দেখো অনেকে মনে করে এটা ফাঁকা সেট, না এটা কিন্তু ফাঁকা সেট না, এটা একটা সেট যার একটা উপাদান আছে ভিতরে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কিন্তু উপাদানগুলো লেখা হয়, তো এখানে একটা উপাদান লিখছে, এটা ফাঁকা সেট না কখনোই, ফাঁকা সেট হবে এটা, আর যদি এটা না থাকে তাহলে এটা, তার মানে হয় এটা ফাঁকা সেট হবে অথবা এটা, এই দুইটা একসাথে লিখলে কখনোই ফাঁকা সেট হবে না, এটা মনে রেখো। এখন আমরা আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখবো, সেটা হলো উপসেট ও প্রকৃত উপসেট। দেখো উপসেট জিনিসটা কি, যদি তুমি কোনো একটা সেটের, মনে করো একটা সেট যার উপাদান হলো a, b, c, এখন এই সেটের উপাদান নিয়ে তুমি যতগুলো সেট গঠন করতে পারবা, এখান থেকে উপাদান নিয়ে যতগুলো সেট তুমি গঠন করতে পারবা সবগুলো সেটকে এই এ সেটের উপসেট বলা হবে। যেমন আমি যদি শুধুমাত্র এ নিয়ে একটা সেট গঠন করি তাহলে এই সেটটা এই এ সেটের উপসেট, যদি শুধুমাত্র বি নিয়ে একটা সেট গঠন করি তাহলে বিও এ সেটের উপসেট হবে, যদি শুধুমাত্র সি নিয়ে কোনো সেট গঠন করি তাহলে এই সিটাও এ সেটের উপসেট হবে। আবার যদি মনে করো যে দুইটা দুইটা করে আমি উপাদান নিব, এ বি, এর সাথে আবার সি নিব, আবার বি এর সাথে সি নিব, তাহলেও এগুলোও সবই এর এ এর উপসেট হবে। আবার যদি কেউ চাও যে সবগুলো উপাদান তুমি নিয়ে নিবা ওখান থেকে, তাহলে এটাও এই এর উপসেটই হবে। আবার যদি কেউ বলো যে না আমি এখান থেকে কিছুই নিব না, এমনি একটা ফাঁকা সেট গঠন করে দিব,
তাই এই ফাঁকা সেটটাও এ সেটের উপসেট হবে, মনে রাখবা। ফাঁকা সেট সকল সেটের উপসেট, যে কোনো সেটের উপসেটই একটা হবে ফাঁকা সেট, এটা মাথায় রেখো। এটা কিন্তু এটাতে কিন্তু এমসিকিউ আসে। তাই এখানে খেয়াল করো একটু ভালো করে, এই যে এ সেটটা লিখছি না, এর নাম যদি আমি পি দিতাম, দেখো এর নাম যদি পি হতো, তাহলে আমি তো বলছি পি সেট কার উপসেট? এ এর উপসেট। তো এইগুলো প্রতীক দিয়ে কিভাবে লেখা হয় দেখো, পি সেট কার উপসেট? এ এর উপসেট। তা এটাকে এইভাবে লেখা হয়, এটার মানে হলো পি এ এর উপসেট। এখানে সব থেকে বেশি বিভ্রান্ত হয় স্টুডেন্ট, সেটা হলো পি এ এর উপসেট নাকি এ পি এর উপসেট, এটা তারা ভুলে যায়। আমি তোমাকে এখানে একটা চালাকি শিখাই দেবো, তুমি আর কখনো ভুলবে না। দেখো এই যে চিহ্নটা না, এই চিহ্নটা তুমি যদি একটু ভুল করে আঁকার চেষ্টা করো, তাহলে কিন্তু জিনিসটা এমন হয়ে যায় ছোট চিহ্ন। এটাকে বলা হয় কি ছোট অথবা সমান না, এটার সাথে সবচেয়ে বেশি মিল না এটা। তো এটাকে তুমি এটা মনে মনে চিন্তা করবা। তাহলে বলো এই দুইটার মধ্যে বড় কে আর ছোট কে? এটা ছোট হতে পারে, এটা কি আদৌ কোনোদিন ছোট হতে পারবে? কারণ এখানে তো বলা হয়েছে পি এর ছোট হবে অথবা সমান হবে। তাহলে আমি বলতে পারি পি অবশ্যই ছোট হবে অথবা সমান হবে। তা তুমি বলো ছোটটা বড়টার উপসেট হতে পারে, কিন্তু বড়টা কি কখনো ছোটটার উপসেট হতে পারে? উপসেট মানেই তো এইখান থেকে উপাদান নিয়ে আমি সেট গঠন করবো। তো এইখানে যা উপাদান নেই তার থেকে বেশি নিয়ে সেট গঠন করলে কি সেটা উপসেট হবে? কখনোই না। তো এখানে তুমি মনে রাখবা, এই চিহ্নটা চিন্তা করলে তুমি এমনি বুঝতে পারবো এটা উপসেট হবে, কারণ এটা ছোট। কথা কি বুঝতে পারছো? আমি আশা করবো বুঝতে পারছো। এখন দেখো, তাহলে এখানে পি এর উপসেট, এর মানে হলো পি এর উপাদান সংখ্যা এর থেকে কমও হতে পারে, এর সমানও হতে পারে। এখন এই যে এই সেটটা দেখছো না, এই সেটটার নাম যদি আমি কিউ দেই, তা আমি যদি এখানে লিখি যে কিউ এ এর উপসেট, তো এখানে কি কোনো ভুল আছে? না, এটাও তো কিউ, যদিও এটার উপাদান দেখো সমান, কোনো সমস্যা নেই, কারণ এখানে সমান চিহ্ন আছে। এটা কিন্তু সমান চিহ্ন, এটা কিন্তু এটার মতোই, এই যে সমান চিহ্ন, তার মানে কিউ এর উপাদানের সমানও হতে পারবে, সমস্যা নাই। তাহলে উপসেটের চিহ্ন বলা হয় এটা। এই উপসেটের চিহ্ন সবসময় ব্যবহার করা যায়। উপাদান যদি এখানে কম হয় তখনও ব্যবহার করা যায়, উপাদান যদি এখানে সমান হয় তখনও ব্যবহার করা যায়। এবার আসি প্রকৃত উপসেটের কথায়। দেখো প্রকৃত উপসেট জিনিসটা কি? প্রকৃত উপসেট হলো এই যে সেটটা আছে না, এই সেট থেকে যদি আমি কম পক্ষে একটা উপাদানও কম নিই, নিয়ে যদি একটা সেট গঠন করি, তাহলে সেই সেটগুলোকে বলা হবে এই এ সেটের প্রকৃত উপসেট। একদম সোজা কথা বললে, এই যে কিউ সেটটা দেখছো না, এই কিউ সেটটা বাদে এখানে আর যত সেট আছে সবাই এর প্রকৃত উপসেট হবে। দেখো এ বাদে এটা 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 বাকি 7টাই এর প্রকৃত উপসেট হবে। তা প্রকৃত উপসেটকে কিভাবে প্রকাশ করা হয় তুমি দেখো, যদি কখনো প্রকৃত উপসেটের চিহ্ন তোমার কাছে জানতে চাই, তখন তুমি এইভাবে লিখবে। যেমন দেখো পি কিন্তু এর প্রকৃত উপসেটও ছিল, তো এখানে তুমি ইচ্ছা করলে কিন্তু পি প্রকৃত উপসেট এ এটা লিখতে পারবা। মানে পি এর থেকে ছোট, মানে পি এর উপাদান সংখ্যা এ এর উপাদান সংখ্যা থেকে কম, এটা বোঝানো হচ্ছে। কারণ কমই তো, প্রকৃত উপসেটে কম থাকে না উপাদান, এই জন্য সমান চিহ্নটা নিচে থাকে না। শুধু প্রকৃত উপসেটের ক্ষেত্রে শুধু নিচের সমানটা থাকবে না, আর নর্মালি উপসেটের ক্ষেত্রে এই চিহ্নটা থাকবে। আর মনে রাখবা এই চিহ্ন সব জায়গায় ব্যবহার করা যায়, প্রকৃত হলেও ব্যবহার করা যায়, প্রকৃত না হলেও ব্যবহার করা যায়। কিন্তু যখন প্রকৃতর কথা একদম উল্লেখ করে দিবে নিচের কোনটি প্রকৃত উপসেটের চিহ্ন, তখন তোমাকে এটারই আনসার দিতে হবে, না হলে হবে না। এখানে এখন উপসেটের সংখ্যা নির্ণয় করে আমরা একটু শিখবো। দেখো এখানে উপাদান ছিল কয়টা? এখানে 3টা। আমি এই যে এই সেটটার উপসেট সংখ্যা বের করি, আবার দেখি বি এর উপসেট কত কত হবে। দেখো আমি এই ছোট্ট জায়গার মধ্যে লিখি, শুধু 3 হতে পারে, শুধু 5 হতে পারে, 3 আর 5 দুইটা মিলা হতে পারে। আর ফাঁকা সেট তো সকল সেটের উপসেট আমরা জানি, এভাবে লেখা যাবে, শুধু সেকেন্ড ব্র্যাকেট দিয়েও লেখা যায়, আমরা জানি। তাহলে এখানে কয়টা হলো উপাদান? 1টা 2টা 3টা 4টা। দেখো উপাদান সংখ্যা 2টা, উপসেট সংখ্যা 4টা। দেখো উপাদান 2টা, উপসেট উপসেট কত? 4টা বা 2 এর স্কয়ার। উপাদান 3টা, উপসেট 2 এর কিউব 8টা। এখানে গুণে দেখো, এটা গুণে দেখো, 3টা ছিল 1 2 3 4 5 6 7 8, 8টা হয়েছে। তার মানে 2 এর কিউব মানে 8। তাহলে বোঝা যাচ্ছে উপাদান সংখ্যা যদি n সংখ্যক হয়, উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। তাহলে লিখে রাখো, উপাদান সংখ্যা যদি n হয় তাহলে উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। এটা একটা সূত্র উপসেট সংখ্যা বের করার। এখন আমি যদি তোমাকে বলি প্রকৃত উপসেট কয়টা হবে বলো। উপাদান সংখ্যা যদি n হয় তাহলে প্রকৃত উপসেট হবে কি 2 টু দি পাওয়ার n থেকে 1 কম। কারণ ওই যে ওই সেটটা শুধু বাদ যাবে, এই পুরো আস্ত যে সেটটা গঠন হয় ওটা বাদে বাকি সবগুলো প্রকৃত উপসেট। তাহলে এই 2 টু দি পাওয়ার n থেকে 1 কমে যাবে। তো এখন তুমি আমাকে বলো তো, এই যে একটা সেট, এই সেটের উপসেট সংখ্যা কয়টা হবে? এমসিকিউতে যদি আসে 1 2 3 4, 4টা আছে না, এটা 2 টু দি পাওয়ার 4। 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16। তাহলে এই সেটের উপসেট সংখ্যা কত হবে?
16টা। এখন যদি তোমাকে বলি যে হ্যাঁ এই কোন সেটের উপসেট সংখ্যা হলো 32, তাহলে উপাদান সংখ্যা কত? দেখো দেখো উপসেট সংখ্যা 32 আর উপাদান সংখ্যা কত জানতে চাইছে। আমি ধরলাম উপাদান সংখ্যা হলো n, তাহলে 2 টু দি পাওয়ার n সমান 32 হতে হবে না? এগুলো এমসিকিউতে আসে। যেহেতু উপসেট সংখ্যা 32, উপাদান বের করতে বলছে, আর আমরা জানি উপাদান সংখ্যা হয় 2 টু দি পাওয়ার n। n কি? n হলো উপাদান সংখ্যা, তাহলে 2 টু দি পাওয়ার n হলো উপসেট সংখ্যা। এখন এখানে ভিত্তি 2 আছে, 32 কে 2 ভিত্তির কিছু লেখা যায় নাকি? দেখো তো 32 কে ভাঙালে কি হয়? 16, এখানে 2 দিলে 8, আবার 2 দিলে 4, আবার 2 দিলে 2, তো কয়টা 2 আসছে এখানে? 5টা, তাহলে 2 টু দি পাওয়ার 5 লেখা যায়। তাহলে এখানে ভিত্তি মিলে গেল, যেহেতু ভিত্তি 1 না, তাহলে পাওয়ার পর তো আমি সমান লিখতে পারি, n সমান কত লেখা যায় এখানে? 5। তাহলে এখানে উপাদান সংখ্যা হবে 5টা। আমি আশা করব উপসেট সংখ্যা এবং প্রকৃত উপসেট সংখ্যা নিয়ে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো তুমি সহজে উত্তর দিতে পারবে। দেখো তোমাদের যাদের সংজ্ঞা দরকার হবে তার জন্য আমি সংজ্ঞাগুলো এখানে তুলে রাখছি। দেখো এখানে কিছু বানান ভুল আছে, প্রকৃত বানান এখানে রিকার গুলো সব কেটে যায়, এই যে প্রকৃত এটা নাই, আবার এখানে তুমি দেখে নিও দুইটি রস্বীকার চলে গেছে। তাহলে এখানে সংজ্ঞাটা লিখে দিছি যে এটাই প্রকৃত উপসেট হওয়ার জন্য শর্ত হলো কমপক্ষে একটা উপাদান কম থাকতে হবে, তাহলেই ওটা প্রকৃত উপসেট হবে। আর কিভাবে লেখা হয় এখানে সেটাও দেখাই দেওয়া হয়েছে। এটা এটা তোমার ভুল উঠছে, এটা অতিরিক্ত উঠছে, এখানে কপি করে যখন নেওয়া হয়েছিল তখন এটা চলে আসছে আর কি, এটা বাদ দাও। এখন এটার ক্ষেত্রে দেখো এখানে প্রশ্নটা বলা হয়েছে যে এটার প্রকৃত উপসেট কতগুলো হবে। আমরা দেখলাম না 1 2 3 4, তাহলে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1, মানে এখানে 15টা হবে প্রকৃত উপসেট। এই সেটের প্রকৃত উপসেট সংখ্যা হলো 15টি। এগুলো দিয়ে কিন্তু এমসিকিউ আসে, এগুলো খুব ভালোভাবে মাথায় রেখো। এবার দেখো শক্তি সেট বা পাওয়ার সেট। দেখো আমরা যদি কোনো সেট এ হয়, মনে করো এ একটা সেট যার উপাদান হলো a, b, c। এখন আমি যদি তোমাকে বলি পি অফ এ বা পাওয়ার সেট অফ এ বা এ এর শক্তি সেট কি হবে? দেখো আমরা কিন্তু একটু আগে শিখেছি যে উপসেট সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়, উপসেট সংখ্যা কিভাবে বের করতে হয় বা উপসেট গুলো কিভাবে লিখতে হয়। প্রথমে আমরা একটা একটা করে উপাদান নিয়ে উপসেট গঠন করছিলাম, এ বি সি এভাবে আলাদা একটা একটা করে নিয়ে লিখতে পারি। আবার দুটি দুটি করে নিয়ে কিন্তু আমরা লিখেছিলাম এ বি, বি সি, আবার সি এ, আর তিনটা করে নিয়ে এ বি সি তিনটা নিলেও কিন্তু উপসেট হবে। আর ফাঁকা সেট সকল সেটের উপসেট। তাহলে দেখো আমি সবগুলো উপসেট এখানে লিখে ফেলছি না, 1 2 3 4 5 6 7 8। তার মানে এখানে দেখো যেহেতু উপাদান 3টা, উপসেট কয়টা হওয়ার কথা? 8টা হওয়ার কথা, 8টা লিখে ফেলছি। এখন আমি যদি এই 8টা উপসেটকে একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতর রেখে দিই, তাহলে কি ঘটনা ঘটলো একটু বোঝার চেষ্টা করো। এখানে মোট 8টা উপসেট লিখছি যাদেরকে কমা দিয়ে আলাদা করা হয়েছে এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘেরা আছে। তার মানে কি এটা উপসেটের সেট হয়ে গেল না? দেখো এগুলো একটা উপসেট, উপাদানগুলো কিন্তু প্রত্যেকেই এ সেটের একটা উপসেট এবং উপাদানগুলোকে কমা দিয়ে আলাদা করা হয়েছে। তার মানে এখানে কি ঘটলো? এটা এ সেটের উপসেটগুলোর সেট হয়ে গেল না? এখানে যেমন এ বি সি এর সেট, এ বি সি এর সেট এটা, কিন্তু এগুলো কি উপসেট প্রত্যেকেই? তাই উপসেটের সেট হলো না এটা। তা মনে রাখবা এ সেটের উপসেটের সেটকে বলা হবে পাওয়ার সেট অফ এ বা এ এর শক্তি সেট। তো এখানে সংজ্ঞা লেখা আছে যে কোনো সেটের উপসেটের সেটকে ওই সেটের শক্তি সেট বলে। যেমন এ এর শক্তি সেটকে আমরা পি অফ এ দ্বারা প্রকাশ করি। আমি আশা করব তোমরা বুঝতে পারছো যে শক্তি সেট কাকে বলে এবং শক্তি সেট কি বা পাওয়ার সেট কি। এবার দেখো সেটের সমতা মানে দুটি সেট কখন সমান হবে সেটা বোঝানো হয়েছে। এখন মনে রাখবে যদি এ একটা সেট হয় যার উপাদান হলো 1 2 3, আবার বি যদি একটা সেট হয় যার উপাদান হলো 1 2 3, তো দেখো এখানে উপাদান যা এখানে উপাদান একই না? তাহলে আমরা বলতে পারি এ সেট আর বি সেট সমান। এটাকে আমরা এভাবে সমান লিখতে পারি, কিন্তু গাণিতিকভাবে এ সেট আর বি সেট সমান এটার সংজ্ঞা দেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে এমন। দেখো যদি কখনো এ বি এর উপসেট হয় এবং বি এর উপসেট হয় তখন এ এবং বি সেটকে সমান সেট বলা হবে। মানে বিষয়টা খেয়াল করো, যদি এই দুইটার উপাদান সবই সমান হয় শুধুমাত্র তখনই এই সত্যটা মানবে। আমি যদি বলি এ এর উপসেট বি, হ্যাঁ এটা নিয়ে তো এটা গঠিত হয়েছে, ঠিক আছে। আবার যদি বলি যে বি এর উপসেটে, তখন বলবো এটা নিয়ে তো এটা গঠিত হয়েছে, ঠিকই তো আছে। তার মানে যখন দুইটার উপাদান সব হুবহু মিলে যাবে তখনই এই দুইটা শর্ত পালন করবে, অন্যথায় পালন করবে না। এখন আমি যদি এখান থেকে 3 কমাই দেই তখন কিন্তু এ এর উপসেট বি এটা বলা যাবে। দেখো এ এর উপসেট বি এটা সত্য হবে,
কিন্তু যখনই এটা বলতে যাবো আচ্ছা বি এর উপসেটে মানে 1 আর 2 ছিল, এখান থেকে 1 2 3 কেমনে আসলো, একটা অতিরিক্ত আসলো না, তাহলে এটা তখন কিন্তু হইতো না। তার মানে এই জন্য বলা হয়েছে যে বি যদি এ এর উপসেট হয় এবং এ যদি বি এর উপসেট হয় তখন এ ও বি কে পরস্পর সমান সেট বলা হয়। গাণিতিকভাবে সংজ্ঞাটা এভাবে দেওয়া হয়। এখন এরপরে দেখি সেটের অন্তর। এখন সেটের অন্তর বলতে কি বোঝায়? মনে করো একটা সেট, এটার উপাদান হলো 2 3 4, আর বি একটা সেট, এটা হলো 3 4 5। এখন আমি তোমাকে যদি বলি এই এ সেট থেকে বি সেটটা বাদ দাও, সেটা তুমি এইভাবে লিখতে পারো, অথবা এ বাদ বি লিখতে পারো, এইভাবে লিখতে পারো। দেখো এটাও লিখা যাবে, এটাও লিখা যাবে। এটা পড়বা কিভাবে? এটা পড়বা হলো এ বাদ বি, এটা দিয়েও এ বাদ বি বোঝায়, এটা দিয়েও এ বাদ বি বোঝায়, মানে এ থেকে বিটাকে আমরা বাদ দেব। এভাবে লিখলাম এ সেটের মধ্যে আছে উপাদান হলো 2 3 4, আর বি সেটের মধ্যে উপাদান আছে হলো 3 4 5। বাদ দেওয়ার মানে একটু ভালো করে বুঝো। আমি যে সেটটাকে বাদ দিচ্ছি এই সেটের কোনো উপাদান এখানে আসবে না। বাদ দেওয়ার পর যে সেটটা আমি পাবো ওই সেটের মধ্যে যেটাকে বাদ দিব এর কোনো উপাদানই আসবে না। তো এর কোনো উপাদানই যদি আমি না আনি, 3 4 5 টোটালি বাদ দিতে হবে, তাহলে এখান থেকেও 3 4 বাদ চলে যাবে, থাকবে শুধু কত 2। একটু ভালো করে বুঝো, অনেকে কিন্তু মনে করবে স্যার 3 4 মিলছে 3 4 বাদ, তাহলে 2 আর 5 চলে আসবে না। এখানে যে সেটটাকে বাদ দিব এর কোনো উপাদানই যেন এখানে না আসে, এটা তুমি মাথায় রাখবা। মিলে গেলে সেটা তো বাদ যাবেই যাবে, যেটা মিলবে না সেটাও বাদ যাবে, তাহলে বাদ বাদ দিতে পারবা, বিয়োগ দিতে পারবা তোমার, যেটাকে সেটের অন্তর বলে আর কি। আমি আশা করবো বুঝতে পারছো। এখন পরেরটা দেখো। এখন দেখো আমরা সার্বিক সেট শিখবো। সার্বিক সেট কি? দেখো আমি যদি কোনো একটা ম্যাথ তোমাকে দেই, এখানে কয়েকটা সেট আমি তোমাকে দিয়ে দিলাম। মনে করো এ একটা সেট, এটার উপাদান হলো 1 2 3, বি একটা সেট যার উপাদান হলো 2 3 4, আর ইউ একটা সেট, এটার উপাদান হলো 1 2 3 4 5 6। এই যে সেটের বৈশিষ্ট্য কি একটু ভালো করে খেয়াল করো তো, আমার কমাটা ঠিকভাবে হয় না, যাই হোক তোমরা বুঝে নিও। এখানে এই যে সেটটার বৈশিষ্ট্য কি, এখানে আমি যে ম্যাথটা দিয়েছি, মানে আমি যে ম্যাথ নিয়ে আলোচনা করতেছি, এই আলোচনাধীন সকল সেটের উপাদানগুলো এই নির্দিষ্ট সেটের মধ্যে আছে। ভালো করে খেয়াল করো, 1 2 3 এখানে আছে না? আছে। 2 3 4, এই 2 3 4 এখানে আছে না? আছে। তাহলে আমি বলতে পারি আলোচনাধীন সকল সেটের উপাদান একটা নির্দিষ্ট সেটের মধ্যে বিদ্যমান। তাহলে এই নির্দিষ্ট সেটটাকে এই সেটগুলোর সার্বিক সেট বলা হবে। মানে এই সকল সেটের সার্বিক সেট হবে হলো এই সেটটা। আর সার্বিক সেটকে সাধারণত ইউ দিয়ে প্রকাশ করা হয়। ইউ, এই বড় হাতের ইউ আর কি। ইউনিভার্সাল সেট তো, ইউনিভার্সাল সেট, এই ইউনিভার্সালের ইউ দিয়ে আর কি বেশিরভাগ ক্ষেত্রে প্রকাশ করা হয়। তার মানে সার্বিক সেট জিনিসটা হলো এটা, আলোচনাধীন সকল সেটের উপাদান যদি একটা নির্দিষ্ট সেটের মধ্যে থাকে তাহলে ওই নির্দিষ্ট সেটকে ওই বাকি সকল সেটের উপসেট বলা হবে। ওই বাকি সব সেটের সার্বিক সেট বলা হবে। এটা এখানে সংজ্ঞাটা আমি লিখে দিয়েছি, তোমাদের যাদের দরকার লিখে নিতে পারবা। বাস্তব আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট একটি নির্দিষ্ট সেটের উপসেট হলে ওই নির্দিষ্ট সেটটিকে বাকি সেটগুলো সার্বিক সেট বলা হবে। দেখো আমি কিন্তু উপসেটের কথা বলিনি, আমি বলছি যে এই উপাদানগুলো সব এটার মধ্যে থাকতে হবে। এখন তুমি বলো এই উপাদানগুলো যদি সব এটার মধ্যে থাকে তাহলে এই সবগুলো কি এটার উপসেট হবে না? সংজ্ঞার মধ্যে কিন্তু এইভাবেই লেখা আছে, কিন্তু তুমি ইচ্ছা করলে এটাও বলতে পারবো ওটাও বলতে পারবে। সংজ্ঞা এক এক জায়গায় এক এক রকম লেখা থাকে, মূল জিনিস যেন পরিবর্তন না হয়ে যায় এটা তুমি খেয়াল রাখবা। এই সার্বিক সেট নিয়ে অনেক প্রশ্ন আসে। দেখো আমি তোমাকে যদি বলি এন কিউ জেড আর আর মানে রিয়েল নাম্বার, এইগুলার মধ্যে সার্বিক সেট কে হবে? মানে একটা অঙ্কের মধ্যে সবগুলো আছে, এর মধ্যে সার্বিক সেট কে হবে? বলো ন্যাচারাল নাম্বারের মধ্যে কে ছিল? শুধু ধনাত্মক পূর্ণ সংখ্যা, শুধু ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর কিউ এর মধ্যে ছিল হলো সকল মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা মানে কি? যাদেরকেই ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে তারাই মূলদ সংখ্যা, মানে দশমিকের পর অসীম পর্যন্ত আসবে এবং উল্টাপাল্টা আসবে, যদি এরকম ঘটনা ঘটে তারাও মূলদ, আর বাকি সবাই মূলদ হবে এই বাস্তব সংখ্যার মধ্যে। তার মানে এম থেকে কিন্তু কিউ বড়। আর জেড, জেড হলো সকল পূর্ণ সংখ্যা, 0 +-1 +-2 +-3 এসবগুলা। তাই এই জেড থেকেও কিন্তু কিউ বড়, কারণ সকল পূর্ণ সংখ্যা কিন্তু মূলদ সংখ্যাই হবে, এছাড়া ভগ্নাংশও কিন্তু মূলদ সংখ্যার মধ্যে থাকবে। তার মানে মূলদ সংখ্যা কিন্তু এটা থেকেও বড়, এটা থেকেও বড়। আবার এই এন থেকে কিন্তু আবার জেড বড়, দেখো। আর এই রিয়েল নাম্বারের মধ্যে এখানে যা আছে সব থাকবে। তার মানে এন কিউ জেড এগুলোর সার্বিক সেট হবে কি আর বা রিয়েল নাম্বার।
এগুলো কিন্তু এমসিকিউ তোমাকে দেয়, এটা মনে রাখবে, এগুলো দিয়ে এমসিকিউ আসবে। দেখো পূরক সেট আমরা শিখবো। পূরক সেটটা অনেক মজার। দেখো আমরা সার্বিক সেট বুঝেছি, সেটের অন্তর বুঝেছি, তাহলে পূরক সেট খুব সহজে বুঝবো। মনে করো একটা সার্বিক সেট হলো এটা 1 2 3 4 5। এখন এ আর একটা সেট যার উপাদান হলো 1 2 3 4। এখন আমি যদি তোমাকে বলি এর পূরক সেট বা এর প্রাইম, এটা প্রাইমও বলা হয় পূরকও বলা হয়, দুইটার একই জিনিস, দুইটা দিয়ে একই জিনিস প্রকাশ করা হয়। দেখো এর মাথায় সি দিলেও যা বোঝায়, এর মাথার মধ্যে এরকম একটা দাগ দিলেও একই জিনিস বোঝায়, দুইটা দিয়েই পূরক সেট বোঝায় বা প্রাইম বোঝায়। তা এখন তুমি বলো এটার মানে কি? এটার মানে হলো যার মাথার উপর প্রাইম থাকবে বা যার মাথার উপর পূরক থাকবে সার্বিক সেট থেকে তাকে বাদ দিতে হবে। তা এ প্রাইম মানে হলো সার্বিক সেট থেকে এ বাদ, কিউ প্রাইম মানে সার্বিক সেট থেকে কিউ বাদ। তোমার মাথার উপর যদি প্রাইম দেওয়া হয় সার্বিক সেট থেকে তুমি বাদ, এটাই নিয়ম। প্রাইম বা পূরক সেট মানেই হলো যার মাথার উপর পূরক থাকবে ইউ থেকে সে বাদ যাবে। তো এখন বলো এটার মধ্যে আমরা ফলাফলটা কি পাবো? আমি তুলতেছি না, এটা থেকে এটা বাদ দিলে কি হবে? যাকে বাদ দিব তার কোনো উপাদানই আসবে না, আমি বলেছি না? তো দেখো এখানে 1 2 3 4 সব বাদ, 1 2 3 4 বাদ যাবে, থাকবে শুধু কত? 5, থাকবে শুধু 5। তাহলে এ প্রাইমের মান হবে এখানে কত? 5। এখন আমি যদি তোমাকে বলি যে এ প্রাইম তার উপর আবার প্রাইম, এটার মান কত হবে? এর মানে কি সার্বিক সেট, এই প্রাইম মানে হলো সার্বিক সেট থেকে এ বাদ যা থাকবে। এখন বলো তো এখানে কার মাথার উপর প্রাইম আছে? এই আমার হাতের নিচে ঢেকে দিচ্ছি যেটা, তার মাথার উপর প্রাইম। তাহলে আমি ইউ থেকে হাতের নিচে ঢাকা অংশটা বাদ দিব, কিন্তু হাতের নিচে ঢেকে রাখছি তো এই প্রাইম, তো এটা বাদ যাবে। এখন ইউ এর মান কত? এই যে 1 2 3 4 না, 1 2 3 4 5, এটা থেকে বাদ যাবে কি? এ প্রাইম। এ প্রাইম মানে কিন্তু 5, দেখো এ প্রাইম মানে কিন্তু আমি 5 অলরেডি বের করছি। তো এটা বাদ দিলে তখন আমরা পাচ্ছি হলো 1 2 3 4। তুমি একটা মজার জিনিস খেয়াল করো, আমি আবার ফিরে গেছি জায়গায়, এই যে এ এর মধ্যে ফিরে গেছি। এর উপর যখন ডাবল প্রাইম তখন আবার এ পেয়ে গেছি, এর উপর যখন সিঙ্গেল প্রাইম তখন 5 পেয়েছি। এখন বলো আমি যদি এখন তোমাকে বলি এ প্রাইম তার উপর প্রাইম এটার উপর আবার প্রাইম, তখন কি? এটার উপর যেহেতু প্রাইম তাহলে ইউ থেকে এটা বাদ যাবে না, এই যে এটা, কিন্তু এটার মান কত? এটার মান তো এ নাকি? তার মানে ইউ থেকে শুধু এ বাদ দিলেই তো হচ্ছে, ইউ থেকে শুধু এ বাদ দিলেই তো হচ্ছে। ভালো করে খেয়াল করো, এটার মান যা এর মান তা, আমি এটার পরিবর্তে কি এ বসাতে পারি না? তাই এটার মানে এ বলা যায় না? তাহলে কিন্তু আমরা একটা সুন্দর একটা সূত্র এখান থেকে শিখে ফেলছি, সেটা হলো প্রাইমের সংখ্যা যদি বিজোড় থাকে তাহলে শুধু ইউ মাইনাস এ বের করবো, সেটা 5 বার থাক 3 বার থাক, এটা দেখার বিষয় না। আর প্রাইমের সংখ্যা যদি জোড় থাকে 2 বার হোক 4 বার হোক, তাহলে বারবার যার উপর প্রাইম শুধু সেটাই ফেরত আসবে। এর উপর ডাবল প্রাইম মানে এর উপর 4 বার প্রাইম মানে এ আসবে, এটা মনে রেখো। অনেক সময় কি হয় তোমাকে কিছুই দিবে না, এই এবিসিডি কিচ্ছু দিবে না, মনে করো এরকম ফাঁকা থাকবে এমসিকিউ এর মধ্যে, হঠাৎ করে বলবে তোমাকে যে এ প্রাইম তার উপর প্রাইম এটার মান কত, অপশনের মধ্যে বিভিন্ন জিনিস থাকবে। তখনই তোমার বুঝে নিতে হবে যে আচ্ছা প্রথম এ প্রাইম মানে হলো ইউ মাইনাস এ, পরেরটার মধ্যে এ প্রাইমের উপর প্রাইম এর মানে হলো ইউ এ প্রাইম। দেখো এটার উপর প্রাইম মানে ইউ থেকে এটা বাদ, কিন্তু এটার মানে আবার দেখো যে ইউ মাইনাস, ভালো করে খেয়াল করো, এটার মানে হলো ইউ মাইনাস, তো এটার জায়গায় আবার ইউ মাইনাস এ বসিয়ে দেবো। এখন বলো ইউ মাইনাস ইউ প্লাস এ হবে না, কারণ মাইনাস দুইটার সাথে গুণ হলে এটা চেঞ্জ হবে, ইউ ইউ কাটা, তাহলে কত আসলো? এ চলে আসলো। তখন দেখবে এটার আনসার কিন্তু এ হবে, এটা খেয়াল রেখো। এরকম এমসিকিউ হায়ার ম্যাথে আসবে, জেনারেল ম্যাথে না আসলেও হায়ার ম্যাথের মধ্যে তুমি পাবা। এখানে আমি সংজ্ঞা লিখে দিছি, সংজ্ঞা তোমাদের যাদের মুখস্থ করার দরকার তারা মুখস্থ করে নিও। ইউ সার্বিক সেট এবং এ যদি এ সেট যদি ইউ এর উপসেট হয় তাহলে এ সেট বহির্ভূত এখানে এটা আমার এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে এ সেটের পূরক সেট বলা হবে। মানে ইউ থেকে এ বাদ দিয়ে যা থাকবে সেটা হচ্ছে এ এর পূরক সেট, এটাই বুঝাইছে। মানে এ বাদে বাকি সকল উপাদান নিয়ে যে সেট গঠন করা সেটাকে বলা হবে এ এর পূরক সেট। এখানে সব লেখা আছে, তোমাদের যাদের দরকার তারা লিখে নিও। এবার আমরা শিখবো হলো সংযোগ সেট। এগুলো সবাই পারে, যে কিছু পারে না সে ওইটা পারে। সংযোগ সেট বা ইউনিয়ন, মনে করো এ একটা সেট যার উপাদান হলো 1 2 3, বি একটা সেট যার উপাদান হলো 2 3 4 5। এখন আমি যদি তোমাকে বলি এ ইউনিয়ন বি, এটাকে ইউনিয়ন পড়া হয়, ইউনিয়ন। ইউনিয়ন মানে হলো এখানে সংযোগ বোঝানো হয়েছে, মানে এ সংযোগ বি, এ আর বি এর সংযোগ করব মানে এটা একত্র করে লিখে দিব। মনে করো এ এর মধ্যে আছে 1 2 3 আর বি এর মধ্যে আছে হলো 2 3 4 5, 2 3 4 5। এখন আমি যদি এই দুটো একত্র করি তার মানে এখানে সবগুলো চলে আসবে। মনে রাখবা ইউ থাকলে লসাগু এর মতো কাজ করে, এটা লসাগু এর মতো কাজ করে।
ইউ থাকলে এটা লসাগু হবে অথবা অথবাও হতে পারে, অথবা। এর মানে কি? এ ইউনিয়ন বি এর প্রকৃত অর্থ হলো আমি যে সেটটা নতুন করে গঠন করব, এই সেটটা এ এর উপাদান অথবা বি এর উপাদান হবে। মানে এ এর উপাদান হলেও চলবে অথবা বি এর উপাদান হলেও চলবে। লসাগুর মধ্যে আমরা কি করতাম? সবাইকে নিয়ে নিতাম, সবাইকেই তো নিতাম এখানে। এখানেও সবাইকে নিব, কাউকে বাদ দিব না। তাহলে 1 নিব, 2 নিব, 3 নিব, 4 নিব, 5 নিব। কিন্তু শর্ত আছে, যেহেতু আমরা বলেছিলাম সেটের মধ্যে আমরা একটা উপাদানকে দুইবার লিখব না। তাই যে 2 দুইবার ছিল, একবারই লিখলাম। 3 দুইবার ছিল, একবারই লিখলাম। এটা তুমি খেয়াল করবা যেন একই উপাদান একাধিকবার তোমার লেখার দরকার নেই। তাহলে এই যে এ ইউনিয়ন বি বের হয়ে গেছে এখানে। তা মনে রাখবা এই ইউ লসাগুর মতো কাজ করে অথবা অথবার মতো কাজ করে। এটাকে বলা হয় সংযোগ। এখন এরপরে আছে, এখানে লিখা আছে সবই তোমরা দেখো। এরপরে আছে হলো সেট সেট বা ইন্টারসেকশন, যেটাকে বলা হয় ইন্টারসেকশন বা সেট সেট। এটার চিহ্ন হলো এই যে এমন উল্টা। এখন আমি যদি তোমাকে বলি এ একটা সেট হলো 1 2 3, বি সেটটা হলো মনে করো 3 4 5। এখন আমি তোমাকে বললাম এ সেট বি বা এ ইন্টারসেকশন বি, এখানে লেখা আছে এ ইন্টারসেকশন বি। তা এটার মধ্যে কি হবে? এটা দুইটা তুমি লিখবা প্রথমে, 1 2 3 ইন্টারসেকশন 3 4 5। এবার তুমি বলো এর মধ্যে তুমি এখানে কমন যেগুলো আছে, লসাগু আছে না, লসাগু এর মতো, এটা লসাগু সরি গসাগু এর মতো কাজ করবে, গসাগু এর মতো কাজ করবে অথবা এবং এর মতো কাজ করবে। এবং এটা খেয়াল রাখো, মানে আমি এই সেটটা যে গঠন করব এখানে, এই সেটের উপাদানগুলো এর মধ্যে এবং বি এর মধ্যে, দুইটার মধ্যে থাকতে হবে। এবং কথা কখন ব্যবহার করি? যখন দুইটার মধ্যেই থাকতে হবে বা দুইটাই নিতে হবে তখন। আমি যদি তোমাকে বলি খাতা এবং কলম নাও, তাহলে খাতা এবং কলম দুটাই তোমাকে নিতে হবে। আর যদি বলি খাতা অথবা কলম নাও, তুমি একটা নিলেও হবে, দুইটা নিলেও হবে। বেশিরভাগই একটা নেই, একটার মধ্যে থাকলেই চলে। ঠিক একইভাবে এ এবং বি দুইটার মধ্যেই থাকতে হবে এখানে যারা আসবে। আর যদি ইউনিয়ন থাকে তাহলে এ অথবা বি যে কোনো একটার মধ্যে থাকলেই চলবে, তাদেরকে নিয়ে নিব। তাই ইন্টারসেকশন মানে হলো শুধুমাত্র কমন গুলো দুইটার মধ্যে যারা আছে। কে আছে? শুধু 3 আছে। তাহলে এ ইন্টারসেকশন বি মানে এখানে 3 হবে, শুধু কমন গুলা হবে। এবার আমি তোমাদের একটা বুদ্ধি শিখিয়ে দিই, সেটা হলো এই ইউনিয়ন এবং ইন্টারসেকশন এই দুইটার মধ্যে তোমরা প্যাচ লাগাও সবসময়। কোনটা ইউনিয়ন কোনটা ইন্টারসেকশন, কখন সবগুলো নিব কখন অল্প নিব। এটা খুব সহজ হিসাব। তুমি এটাকে বাটি মনে করো, এটা অনেকে দেখতে বাটির মতোই। তো এখন তুমি একটা বাটি এমনি কাউকে ধরছো, আমাকে কিছু দাও। এখন আমি যদি এখানে ঢেলে দেই, তো এটার মধ্যে বেশি ধরবে নাকি বাটি এমনি ধরলে বেশি ধরবে? দেখো, কেউ একজন বাটি এভাবে ধরছে, কেউ একজন বাচ্চারা আছে না ছোটবেলায় অনেক সময় উল্টা বাটিও ধরে। তুমি মনে করে এমন, তো এখানে বেশি ধরবে নাকি এখানে ঢাললে বেশি ধরবে? এখানে তো শুধুমাত্র এখানে গায়ের সাথে যতটুকু লেগে থাকবে এতটুকুই থাকবে, আর এখানে তো অনেক কিছু ধরবে। তার মানে মনে রাখবা এটার মধ্যে সব নিতে হবে, সব, কোনো কিছু বাদ দেওয়া যাবে না, অনেক কিছু নিতে হবে। আর এটার মধ্যে কিন্তু বেশি নেওয়া যাবে না, কম নিতে হবে। তার মানে কমন গুলা শুধু নিতে হবে, কমন গুলা মানে তো কম। তাহলে তোমার আর দেখবো ভুল হবে না, না হলে কিন্তু প্যাচ লাগাবা। এটা বেশিরভাগ স্টুডেন্ট এটা করে, কখন সব নিব কখন কম নিব এটা বুঝতে পারে না। আমি আশা করবো বুঝতে পারছো। এখন পরেরটা দেখো। আচ্ছা দেখো, নিশ্চেট বা ডিসজয়েন্ট সেট দেখো এর মানে কি? এই যে আমি দেখো এ আর বি এর ইন্টারসেকশন করছি না, এখানে উপাদান কি 3 পেয়েছি না? এখন তুমি চিন্তা করো এই বি এর মধ্যে যদি উপাদান 3 না থাকতো, এই বি এর মধ্যে 3 উপাদান যদি না থাকতো, তাহলে এ আর বি এর মধ্যে কোনো কমন কিছু থাকতো? কোনো কমন কিছু কিন্তু থাকতো না। আর কমন না থাকলে এখানে সেট আসতো কোনো? আসতো শুধু ফাঁকা সেট, কিছুই থাকতো না, শুধু ফাঁকা সেট থাকতো। মনে রাখবা দুইটা সেটের ইন্টারসেকশন যদি ফাঁকা সেট হয়, তাহলে ওই দুইটা সেটকে পরস্পরের নিঃছেদ সেট বলা হবে। এখানে আমি তোমাদের লিখে দিয়েছি, যেমন দুইটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে, তবে সে সেট দুইটি পরস্পর কি হবে? নিঃছেদ সেট। এর মানে দুইটা সেটের ইন্টারসেকশন যদি ফাঁকা সেট হয়, দেখো দুইটার মধ্যে কমন উপাদান না থাকার মানে কি? ইন্টারসেকশন করতে গেলে ফাঁকা সেট হবে না। আর ইন্টারসেকশন করলে যদি ফাঁকা সেট আসে, তাহলে অবশ্যই তো ওই দুইটা পরস্পরের নিঃছেদ সেট হবে। আমি আশা করবো তোমরা বুঝতে পেরেছো। এবার আসি, যেটা দেখে সবচেয়ে বেশি ভয় পায় পোলাপান, আমরা সেটা নিয়ে আলোচনা করবো, সেটা হলো ভেন চিত্র। জন ভেন সর্বপ্রথম এই ভেন চিত্রের ধারণা দেয়। জন ভেন কি করছিল? তোমার এই সেটগুলো যে আমরা এই যে সেট বি সেট এমনি লিখতেছি না, মনে করি যে সার্বিক সেট লিখলাম, সার্বিক সেটের মধ্যে আছে 1 2 3 4 5, আর এ সেটের মধ্যে উপাদান আছে 1 2 3, আর বি সেটের মধ্যে উপাদান আছে হলো 3 4 5। যাও এখানে আরেকটা বাড়াই দিলাম আমি, এখানে 6টা আছে। তাই জন ভেন কি করছে? এই সেটগুলোকে জ্যামিতিক চিত্রের মতো রূপ দিচ্ছে আর কি, চিত্র আকারে প্রকাশ করছে। বিভিন্ন চিত্র, আয়ত বর্গ বা বিভিন্ন চিত্র, তোমার ত্রিভুজ ত্রিভুজ যে কোনো চিত্র দিয়ে প্রকাশ করা যায়। কিন্তু আমরা সাধারণত কি করব? সার্বিক সেট যদি দেয়, চেষ্টা করবো সেটাকে আয়তক্ষেত্র দিয়ে প্রকাশ করার। যেমন এই পুরা আয়তক্ষেত্রটাকে আমরা বলবো হলো সার্বিক সেট বা ইউ।
আর এই যে ছোট ছোট এ বি সেট যেগুলো দিবে মাঝখানে, ওগুলোকে বৃত্ত দিয়ে প্রকাশ করব। যেমন ধরো এটা মনে করো এ সেট, আর এটা হলো তোমার বি সেট। তাই পুরাটা হলো সার্বিক সেট। দেখো আমরা কি বলছিলাম, আলোচনাধীন সকল সেটের উপাদান যদি নির্দিষ্ট একটা সেটের মধ্যে থাকে, তখন ওই নির্দিষ্ট সেটকে বলা হবে এই সেটগুলো সার্বিক সেট না? তাই এখানে এ বি এর সকল উপাদান কিন্তু ইউ এর মধ্যেই থাকবে, যেন ইউ এর পেটের মধ্যে আছে কিন্তু এটা। এই জন্য আমরা ইউকে সার্বিক সেট বলতেছি। এখন দেখো আমি যখন এই সেটের উপাদানগুলো এখানে বসাবো তখন শর্ত আছে। আমরা কি শিখেছি যে সার্বিক সেটের মধ্যে একই উপাদান একাধিকবার লেখা যাবে না। তো এটাই যদি হয়, তুমি দেখো এখানে 1 আছে, এখানে 1 আছে, কিন্তু এখানে নাই। কিন্তু 3 দেখো এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। তো এই পুরাটার মধ্যে আমি 3 কে একাধিকবার লিখতে পারবো? পারবো না, একবার লিখতে হবে। কিন্তু শর্ত হলো 3 এমন জায়গায় আমাকে লিখতে হবে যেন ইউ এর মধ্যেও থাকে, এ এর মধ্যেও থাকে, বি এর মধ্যেও থাকে। তাহলে সেই জায়গাটা কোথায়? এখানে যে কেউ বলতে পারবে এই জায়গা হবে স্যার এটা। দেখো এ এর মধ্যে 3 আছে, আছে। বি এর মধ্যে 3 আছে, আছে। ইউ এর মধ্যে 3 আছে, আছে। এবার যদি বলি যে আর সবার মধ্যে কমন কোনটা আছে? নাই, আর কোনটা কমন নাই। এবার ২টা ২টা করে আছে। এবার দুইটা টার্গেট করো। যেমন 1 2 1 2 ইউ এবং এ দুইটার মধ্যে থাকবে। তাহলে 1 2 এখানে আমরা লিখে দিলাম। তুমি যেকোনো জায়গায় লিখলেই হবে। শুধু এই অংশের মধ্যে থাকলেই চলে, এই অংশের মধ্যে। 1 2 আমি এখানে লিখলাম। এরপরে দেখো ৪ ৫ ৪ ৫ এই দুই জায়গায় আছে। তাহলে ৪ ৫ বি এর মধ্যেও থাকবে, ইউ এর মধ্যেও থাকবে। আর এই ৬ সংখ্যাটা দেখছি, ৬টা শুধুমাত্র ইউ এর মধ্যে আছে, আর কারোর মধ্যে নাই। তাহলে ৬টা এ বি দুইটারই বাহিরে কোথাও এক জায়গায় আসবে। এদিকে দিবা নাকি এদিকে দিবা নাকি ও পাশে দিবা নাকি ওই পাশে দিবা, এটা তোমার ইচ্ছা। শুধু এটা খেয়াল রাখবা যেন এ বি এর মধ্যে না চলে যায় এটা। তাহলে এটা আমি ভেনচিত্রের মাধ্যমে প্রকাশ করে ফেলছি। ভেনচিত্র দিয়ে কিন্তু সহজ বিষয়গুলো বের করা। দেখো আমি যদি তোমার এটা দিয়ে তোমাকে বলতাম এ ইন্টারসেকশন বি কত হবে বা এ প্রাইম কত হবে, এগুলো তুমি দেখো তখন এ আর বি লিখে এই দুইটার ইন্টারসেকশন মানে কমন কয়টা আছে সেটা তুমি দেখতে। কিন্তু এইখানে একেবারেই সহজ। দেখো এ আর বি এর মধ্যে কমন কোনটা আছে? 3। তাহলে সরাসরি এটা 3 লিখে দিতে পারবা তুমি। যদি এ প্রাইম বলা হয় মানে সার্বিক সেট থেকে এ বাদ যাবে। বলো সার্বিক সেট থেকে এটা বাদ দাও, এটাকে ঢেকে রাখো। আর থাকে কি 4 5 6। তো এটার মান হবে 4 5 6। তুমি বের করে দেখো এটাই হবে। তো এটার থেকে দেখে দেখে মান বের করা খুব সহজ ভেনচিত্র দিয়ে। ভেনচিত্র কিন্তু এটার থেকেও তুলনামূলক ইজি, কিন্তু অনেকেই বুঝে না। এখন আমি ভেনচিত্রের মূল যেটা আছে সেটা তোমাকে একটু বোঝানোর চেষ্টা করি। দেখো আমি যদি উপাদান ব্যবহার না করি, সরাসরি মনে করো এটা দিলাম এ, এটা দিলাম বি, এটা দিলাম ইউ। তো এই পার্টটাকে কি বলা হবে তুমি বলো তো? আমি যদি বলি এই দাগ দেওয়া যে পার্টটা আছে, এই পার্টটাকে কি বলা হবে? দেখো তো এটা মনে হচ্ছে না এর মধ্যে বি এর যতটুকু অংশ আছে সেটা শুধু বাদ দেওয়া হয়েছে? তাহলে এটাকে আমরা বলবো এ বাদ বি। এই অংশকে বলা হয় এ বাদ বি। মানে এর থেকে বি বাদ দিলে এর যতটুকু অংশ বি দখল করছে সেই অংশটা বাদ চলে গেছে আর কি। কারণ এ বাদ বি মানে কি, বিটা পুরাটাই বাদ হয়ে যাবে। মানে এই পুরাটা বি বাদ দিয়ে দিব, তখন ওই যে ওই পাশের অংশ থাকবে। ঠিক একইভাবে এই পাশের অংশটা তখন কি হবে বলো? মনে হচ্ছে না বি থেকে এ বাদ দেওয়া হয়েছে? তাহলে এটাকে বলা হয় বি বাদ এ। এখন যদি বলি এই মাঝখানের অংশটা কি হবে? এ আর বি এর কমন অঞ্চল, তাহলে এটা এ ইন্টারসেকশন বি। মানে এ এর মধ্যে এবং বি এর মধ্যে কমন যে অংশটুকু আছে সেটা এটা না, এটা এ ইন্টারসেকশন বি। আর তাহলে একদম বাইরে কি হবে বলতে? যে বাইরে সাদা, মানে সরি সাদা বলতেছি, কালো, যেটা এই কালার করিনি যতটুকু বাহিরের অঞ্চলটুকু। তো এটা হবে হচ্ছে তোমার এ ইউনিয়ন বি এর প্রাইম। একটু বোঝার চেষ্টা করো। মানে একেবারে সোজা বাংলা কথা, এ আর বির পুরা অংশ যদি আমি একসাথে নেই, এটা বাদে বাকিটুকু এই কালো না, আয়তক্ষেত্রের বাকি অংশ। এটাকে আমরা কিভাবে লিখবো? প্রাইম দিয়ে। মানে এ ইউনিয়ন বি প্রাইম যখন দিব, এ ইউনিয়ন বি বাদে সব বুঝাবে। আর যখন প্রাইম দিব না, শুধু এ ইউনিয়ন বি থাকবে, তখন শুধু এই হলুদ অংশ যতটুকু হলুদ করছে মাঝখানের এটা সহ এটাকে বুঝাবে। এটা তা আমি আশা করবো তোমরা বুঝতে পারছো। এটা দেখলে যে কোনোটাই তুমি বলতে পারবা। এগুলো খুবই সহজ, তুমি তোমার বিবেক বুদ্ধি খাটাবা, দেখবা যে এমনিতেই তুমি বলতে পারবা এগুলো। এগুলো আমি বিস্তারিত আরো শিখাবো তোমার হায়ার ম্যাথ যখন করাবো তখন। জেনারেল ম্যাথের মধ্যে তো বেশি কিছু এখানে আসে না, কিন্তু হায়ার ম্যাথের মধ্যে কিন্তু ভেনচিত্র দিয়ে অনেক প্রশ্ন আসে, ওখানে আমরা সূত্রও শিখবো। আপাতত আমরা এখানে এতটুকুই শিখি, পরে হায়ার ম্যাথ যখন করাবো তখন দেখবো বিস্তারিত সূত্র কিভাবে আসে, এগুলো আমি শিখাই দিব ইনশাল্লাহ। এখন আমরা শিখবো হলো ক্রমজোড়। দেখো ক্রমজোড় বা অর্ডার পেয়ার এটা কি? এই যে কার্তেসীয় স্থানাঙ্ক যখন আমরা করেছিলাম, দেখো মনে করে দেখো, কোনো বিন্দু যখন আমি বসাইতাম তখন এইভাবে লিখতাম না? 3 2 দেওয়ার মানে হলো মূল বিন্দু থেকে 3 একক ডানে 2 একক উপরে যাইতাম, তখন দিয়ে বলতাম এই বিন্দুটার নাম হলো এ আর স্থানাঙ্ক হলো 3,2। তো এটাকে আমরা বলতাম হলো ভুজ বা এক্স এর মান।
এটাকে বলতাম কোটি বা ওয়াই এর মান। তো এই যে ভুজ আর কোটি আকারে যদি কখনো তুমি এইভাবে জোড়া জোড়া আকারে কোনো কিছু প্রকাশ করো, তখন ওইটাকে বলা হবে ক্রোমোজোড় বা অর্ডার পেয়ার। এখন মনে রাখবা এখানে ক্রোমোজোড় কেন বলা হলো, শুধু জোড় বললে হতো না? দেখো আমি যদি তোমাকে বলি এ কমা বি, এটা একটা একজোড়া সংখ্যা, একজোড়া সংখ্যা আছে এখানে। এ আর বি এর মান কি আমি জানি না, ধরে নাও কিছু একটা। তো এটা একটা সেট এ আর বি আছে, এখানেও কি আছে এক জোড়া আছে, দেখো বি কমায়। তো এই দুইটা কিন্তু একই জিনিস, এটা এক জোড়া এটাও এক জোড়া, কিন্তু একই সংখ্যার জোড়া বা একই প্রতীকের জোড়া এ আর বি। সেখানে এখানে হতে পারতো হলো 1,2 এই 2,1, মানে এটা একটা সেট যার উপাদান 1,2, এটা একটা সেট যার উপাদান 1,2। তো এই দুই জোড়ার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই। কিন্তু যখন আমি এখানে এটা লিখবো যে 1,2 আর 2,1, তখন কিন্তু এই দুইটা আর সমান না, যেহেতু এখানে জোড়া এটাও জোড়া এটাও জোড়া, কিন্তু দুইটা সমান না। এখানে ক্রমের একটা ব্যাপার স্যাপার আছে। ক্রম মানে প্রথমে কে আছে পরে কে আছে এটার উপর নির্ভর করে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। এর জন্য এটাকে আমরা বলি হলো ক্রোমোজোড়, শুধু জোড় বলি না। ক্রোমো কথাটা এই জন্য এখানে অ্যাড করা হয়েছে। তার মানে ক্রোমোজোড়ের কারণে মনে রাখবে একই সংখ্যার যদি এই ভুজ আর কোটি স্থান যদি পরিবর্তন করে তাহলে কিন্তু এটা পরিবর্তন হয়ে যায়। দেখো এটার মানে হলো এক ঘর ডানে যাব, দুই ঘর উপরে যাব। যারা জানো না স্থানাঙ্ক ব্যবস্থা আমি তাদের পরে শিখিয়ে দিব। আপাতত তুমি বোঝার চেষ্টা করো। মনে করো প্রথমে ভুজ যত থাকে মূল বিন্দু থেকে ততটুকু ডানে যাওয়া লাগে, যদি প্লাস হয়, আর মাইনাস হলে বামে যাওয়া লাগে। এটা যদি তোমার প্লাস হয় তাহলে উপরে যাওয়া লাগে, মাইনাস হলে নিচে যাওয়া লাগে। তাহলে এখানে দুই ঘর উপরে গেলাম, তাহলে এটা বোঝাচ্ছে 1,2 দিয়ে। 2,1 দিয়ে কি বোঝাচ্ছে, তাহলে দুই ঘর ডানে যাব এক ঘর উপরে যাব। দেখো দুই ঘর ডানে এক ঘর উপরে, তাহলে দুইটা কি আলাদা আলাদা বিন্দু না? অবশ্যই আলাদা বিন্দু। এই জন্য মনে রাখবা ক্রোমোজোড়ের ক্ষেত্রে অবশ্যই আগে পিছের ব্যাপারটা থাকবে তোমার এখানে। এই যে এখানে লিখে দেওয়া আছে যে এক জোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে থাকবে আর কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশ করাকে ক্রোমোজোড় বলা হয়। এখন আমরা শিখবো হলো কার্তেসীয় গুণচ্ছেদ। এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখবা যে যখন আমরা অন্য ফাংশন শিখবো 2.2 এর, তখন এটা খুবই কাজে দিবে এই ক্রোমোজোড় কথাটা, কার্তেসীয় গুণজটা। কার্তেসীয় গুণজটা একেবারেই সহজ। এই আমরা সেটের বিভিন্ন প্রসেস শিখছি, সংযোগ শিখছি, ছেদ শিখছি, আরো অন্তর শিখছি। এখন আমরা গুণজ শিখবো। যেমন এ একটা সেট মনে করো 1, 2, 3, আর বি একটা সেট মনে করো এটা হলো 3, 4, বেশি দিব না, বেশি দিলে বেশি লিখতে হয়। তা এই যে দুইটা সেট দেখছো, তো এই দুইটা সেটের মধ্যে আমি যদি ক্রস করি, এই যে এ ক্রস বি, এটাকে গুণজ বলা হয়, কার্তেসীয় গুণজ। কার্তেসীয় কেন বলা হয় সেটা আমি বলতেছি, আপাতত তুমি চিন্তা করে এটা গুণজ করতেছি। এটাকে কখনোই কিন্তু এ গুণ বি পড়া যাবে না, এটাকে তোমার পড়তে হবে এ ক্রস বি, এটাই পড়তে হবে। কেন এ ক্রস বি পড়তে হবে সেটা আমি একটু পরে বলতেছি। তুমি এখন আমাকে আগে তুমি এখন আগে একটু মনোযোগ দাও, দেখো এর মানে কি। যখন এরকম কিছু থাকবে তখন তুমি মনে রাখবা আমাকে এ আর বি সেটের উপাদানগুলো নিয়ে, দেখো এ সেটের উপাদান আছে হচ্ছে 1, 2, 3 ক্রস, বি সেটের উপাদান হলো 3, 4। তা আমাকে কি করতে হবে, এ সেটের উপাদানগুলোকে প্রথমে রেখে এই যে ভুজের মধ্যে রাখবো কার উপাদান, এর উপাদান, আর কোটি এর মধ্যে রাখবো হলো বি এর উপাদান, এটা ওয়াই। ওই যে আমরা বললাম না ভুজ কোটি, ওটাকে বলা হয়। এক্স হলো ভুজ, ওয়াই হলো কোটি। তুমি অবশ্যই অবশ্যই মনে রাখবা প্রথম উপাদানটা আসবে এই এ থেকে প্রথম উপাদানটা আসবে, বি থেকে আসবে দ্বিতীয় উপাদানটা। আর যদি এখানে এ ক্রস বি না থেকে বি ক্রস এ থাকতো, তখনই আমরা বুঝতাম যে বি থেকে এক্স আসবে, এ থেকে ওয়াই আসবে। এটা মাথায় রেখো। এই ক্রস কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কে আগে আছে কে পরে আছে এটা খুবই গুরুত্বপূর্ণ। যে আগে থাকবে তার উপাদানগুলো জোড়ার প্রথমে থাকবে, যে পরে থাকবে তার উপাদানগুলো জোড়ার দ্বিতীয় অবস্থানে থাকবে। এখন তুমি এইভাবে এখানে কতগুলো জোড়া তৈরি করা যায় সবগুলো জোড়া তোমাকে তৈরি করতে হবে, একটা কম হলেও কিন্তু হবে না। এখন তুমি যদি মনে করো যে আচ্ছা প্রথম উপাদানগুলো তো এ থেকে নিতে হবে, এইভাবে আমরা জোড়া দিলাম। এক সামনে রাখলে এখানে 3 নিলে একটা জোড়া হচ্ছে, একের সাথে 4 নিলে একটা জোড়া হচ্ছে, আবার 2 এর সাথে 3 নিলে একটা জোড়া হচ্ছে, আবার 2 এর সাথে 4 নিলে একটা জোড়া হচ্ছে, আবার 3 এর সাথে 3 নিলে একটা জোড়া হচ্ছে, আবার 3 এর সাথে 4 নিলে আরো একটা জোড়া হচ্ছে। তাহলে এইগুলো জোড়া তৈরি করা সম্ভব। তার মানে এখানে কতগুলো ক্রমজোড় আমি তৈরি করতে পারছি, 3 দুগুণী 6। দেখো এখানে তিনটা আছে, এখানে দুইটা আছে না, এই দুইটা গুণ করলে হয় 3 দুগুণী 6টা ক্রমজোড় আমি এখানে তৈরি করতে পারছি। তাই এটাকে বলা হচ্ছে ক্রোমোজোড়। এখন আমি যদি এইটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দেই তাহলে ক্রোমোজোড় গুলো সেট হয়ে গেল না? তো এই জিনিসটাকে বলা হয় কার্তেসীয় গুণজ সেট। এটাকে বলবো কার্তেসীয় গুণজ সেট। তাহলে আমি আশা করবো তোমরা বুঝতে পারছো যে কার্তেসীয় গুণজ সেট কি। দেখো দুইটা সেটের মধ্যে কার উপাদান প্রথমে থাকবে আর কার উপাদান দ্বিতীয় থাকবে এটা যদি নির্দিষ্ট করে দেওয়া হয়, তারপর সকল উপাদানগুলো নিয়ে যদি কোনো সেট গঠন করা হয়, তখন সেটাকে বলবো আমরা কার্তেসীয় গুণজ সেট।
যেমন এখানে এ এর উপাদান প্রথমে, বি এর উপাদান দ্বিতীয় অবস্থানে থাকবে। যখন আমি ক্রস চিহ্ন দিছি তখনই বুঝতে পারছি এটা। এবার এটা গঠন করার পর এই পুরাটাকে আমরা বলতেছি হলো একটা কার্তেসীয় গুণজ সেট। আর এই যে এই প্রত্যেকটা জোড়াকে এক একটা ক্রমজোড় বলা হয়। এখানে মোট কয়টা ক্রমজোড় আছে? 6টা। এটা কিভাবে বুঝতে পারবো? দেখো এর উপাদান সংখ্যা কয়টা ছিল? 3টা। দেখো নাম্বার অফ এ ছিল হলো 3। নাম্বার অফ এ দিয়ে কি বুঝে? আমি কিন্তু বুঝেছি এর উপাদান সংখ্যা কয়টা আছে? 1 2 3, তাহলে 3 হবে। নাম্বার অফ বি হলো বি এর উপাদান সংখ্যা। বি এর উপাদান সংখ্যা কয়টা? 1টা 2টা। এখন নাম্বার অফ এ ক্রস বি এর উপাদান সংখ্যা। এ ক্রস বি এর উপাদান সংখ্যা দেখো এ ক্রস বি এর উপাদান সংখ্যা কয়টা আসছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তা এটা আমরা এত কিছু না করে আমরা এইভাবেই লিখতে পারতাম যে নাম্বার অফ এ গুণ নাম্বার অফ বি। এখানে দেখো এটাকে কিন্তু গুণই পড়বো। দেখো দুইটা সেট যখন পরস্পর এভাবে গুণ আকারে থাকে তখন কিন্তু ক্রস পড়তে হবে। আর যখন এটা কিন্তু সেট না, নাম্বার অফ এ কিন্তু একটা সংখ্যা, জাস্ট এর উপাদান কয়টা সেটা। আর নাম্বার অফ বি মানে এটাও একটা সংখ্যা, তাহলে দুইটা সংখ্যার মধ্যে এখানে গুণ করবো আমরা। আর এইটা কিন্তু ক্রস, এটা কিন্তু গুণ না। নাম্বার অফ এ ক্রস বি সমান হলো নাম্বার অফ এ গুণ নাম্বার অফ বি। তার মানে এ এর উপাদান সংখ্যা আর বি এর উপাদান সংখ্যা গুণ করলে এটার উপাদান সংখ্যা পেয়ে যাবো। তা কখনো যদি আমাকে বলে এর উপাদান সংখ্যা মনে করো এখানে 3টা না 5টা দিয়ে দিল, আর বি এর উপাদান সংখ্যা 7টা দিয়ে দিল, এখন বললো নাম্বার অফ এ ক্রস বি কত হবে আমাকে বলো। তখন কি আমি এই জোড়া বানাবো এরকম বসে বসে? 5 7টা 35টা জোড়া হবে। এটা কি যেন তেন ব্যাপার না, তখন আমরা সোজা কথা বলবো 5 7 35 হবে আনসার। এমসিকিউতে আমাদের জিজ্ঞেস করবে এটা। এটা তোমরা কিন্তু একটু খেয়াল রেখো। আমি আশা করবো তোমরা বুঝতে পারছো। এখানে আমি আরেকটা কথা ক্লিয়ার করি, কেন বলছিলাম যে এটা এ ক্রস বি পড়তে হবে, গুণ কেন বলা যাবে না। মনে রাখবা গুণের মধ্যে 2 গুণ 3 যে কথা, 3 গুণ 2 একই কথা, কোনো পরিবর্তন হয় না, সবসময় একই। যদি কোথাও এ বি থাকে, আমি যদি বি এ লিখি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, কারণ গুণের মধ্যে আমরা জানি এ বি আর বি এ একই কথা। কিন্তু এইখানে যেহেতু প্রথমে যে থাকবে সে আগে থাকবে জোড়া, আর পরেরটা থাকবে জোড়ার পরে, তাহলে এখানে যদি এ ক্রস বি বলি আর বি ক্রস এ বলি, এই দুইটাকে আর সমান বলা যাবে? এটা কিন্তু আর সমান বলা যাবে না। এটা সমান হয়েও যেতে পারে যদি এ আর বি দুইটাই সমান সেট হয়, তখন তো দুটো একই দাঁড়াবে। কিন্তু সবসময় কিন্তু এটা সমান হবে না। এর জন্য আমি বলছি এটাকে গুণ পড়ো না, কারণ এ গুণ বি আর বি গুণ তো একই হওয়ার কথা, কিন্তু এটা তো আর এক না। এর জন্য তুমি বলবে এ ক্রস বি সমান বি ক্রস এ। আমি আশা করবো তোমরা বুঝতে পারছো। আজকের ভিডিওতে এই পর্যন্ত। পরের ভিডিওতে ইনশাল্লাহ আমি 2.1 এর অনুশীলনীর অঙ্কগুলো সমাধান করে দেখাবো। আসসালামু আলাইকুম।